আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বীজামৃত কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো, একদম হাতে কলমে। ঠিক আছে, কথা না বেরিয়ে আজকে ক্লাস শুরু করি। তো ধরেন আপনি আগামীকালকে 100 কেজি বীজ শোধন করার জন্য বীজামৃত তৈরি করবেন। তো এই জন্য আপনি যেদিন বীজ বপন করবেন এর আগের দিন আপনার বীজামৃত তৈরি করতে হবে। তো কীভাবে তৈরি করতে হবে? প্রথমেই বীজামৃত, প্রথমে আপনি পানি নেবেন 20 লিটার। 20 লিটার 20 লিটার পানি। 20 লিটার পানির সাথে আপনি দেশি গাই গরুর গোবর নেবেন, কাঁচা গোবর। 5 কেজি। 5 কেজি দেশি গাই গরুর তাজা গোবর। গোমূত্র নেবেন 5 লিটার। 5 লিটার। দেশি গাই গরুর তাজা গোবর 5 কেজি এবং গোমূত্র 5 লিটার। এর সাথে আপনি চুন, আমরা যে পানের সাথে যে চুন খাই ওই চুন নেবেন 10 গ্রাম, খাওয়ার চুন। 10 গ্রাম। কত গ্রাম? 10 গ্রাম। আর 1 মুঠো মাটি নেবেন আপনি, কেমিক্যাল ফ্রি মাটি। মাটি হচ্ছে 1 মুঠো। তো প্রথমে আমরা নিব কি, এই পানি নিব 20 লিটার। ঠিক আছে, তারপরে গোবর নিব 5 কেজি, গোমূত্র 5 লিটার, চুন নিব 10 গ্রাম, মাটি নেব 1 মুঠো। এখন এই যে গোবর, গোমূত্র, চুন, মাটি এগুলো নেওয়ার কারণটা হচ্ছে গোবরের মধ্যে আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এবং অণুজীব আছে। গোমূত্রের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল, তারপরে আপনার এই কি বলে বিভিন্ন খনিজ উপাদান থাকে। এই জন্য আমরা গোমূত্রটা নিছি 5 লিটার। আর এই গোবর আর গোমূত্র দেওয়ার পরে একটা অ্যাসিডিটি ভাব চলে আসবে ওইখানে। এই জন্য আমরা চুন প্রয়োগ করছি 10 গ্রাম, যাতে করে ওই গ্যাসটা বা অ্যাসিডিটিটা আপনার সরে যায়। তারপর হচ্ছে মাটি, যেই মাটিতে কখনো কেমিক্যাল ইউজ হয় নাই, যেমন এই জঙ্গলের মাটি অথবা রাস্তার দুই পাশে যে ঝোপঝাড় আছে ওইখানকার মাটি আপনারা নেবেন। এতে করে আপনাদের এখানে মাটিতে অণুজীব থাকবে অনেক পরিমাণে, এবং গোবরের যে অণুজীব এবং ব্যাকটেরিয়া আছে, মাটি এবং গোবরের অণুজীব এবং ব্যাকটেরিয়া মিলে কি করবে, তারা ওইখানে এই মিশ্রিত হবে। এই যে বীজামৃত আপনি পরের দিন সকালে আপনার 100 কেজি বীজ শোধন করার জন্য ব্যবহার করতে পারবেন। এখন আসেন কিভাবে ব্যবহার করবেন। বীজামৃত ব্যবহার। তো যদি আপনার যে বীজগুলো আছে সেই বীজগুলা যদি একদলীয় বীজ হয়, যেমন বীজগুলোকে চাপ দেওয়ার পরে যদি 2 ভাগে বিভক্ত না হয়, যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি একদল জাতীয় যে সমস্ত বীজ আছে, ওই সকল একদল বর্গীয়
বীজের ক্ষেত্রে যেমন আমরা নিচে দিয়ে দিই যে বীজগুলোকে পাকা জায়গা অথবা আপনার দেশি গরুর গোবর দিয়ে লিপা হয়েছে এমন জায়গায় হালকা ছড়িয়ে দিতে হবে। একদল বর্গীয় বীজের ক্ষেত্রে বীজগুলোকে পাকা অথবা আপনার দেশি গাই গরুর বা দেশি গরুর গোবরে লিপা হয়েছে এরকম মাটিতে আপনারা হালকা ছড়িয়ে দিবেন। যেমন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি উচ্চতায় আপনারা ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পর পরিমাণ মতো আন্দাজ করে, মাপার দরকার নাই, পরিমাণ মতো যতটুকু লাগে আপনারা বীজামৃত দিবেন। পরিমাণ মতো বীজামৃত ছিটিয়ে নিতে হবে। হ্যাঁ, বীজামৃত ছিটানোর পর কি করবেন, এই যে বীজগুলাকে ভালোভাবে, যেমন ধান, গম এবং ভুট্টার ক্ষেত্রে আমি বলি, বা সরিষা বাদ দেন, সরিষা তো অনেক চোকলাটা অনেক পাতলা হয়, ধানের চোকলা কিন্তু অনেক পুর হয় এবং শক্ত হয়। এজন্য ধানের মধ্যে দেখবেন যে খাঁজ থাকে, অনেক ছোট ছোট চিকন চিকন খাঁজ থাকে। ওই খাঁজের মধ্যে কিন্তু আপনার এই ক্ষতিকর ছত্রাক বাসা বাঁধে। এই জন্য ধানের বীজ এবং গম, ভুট্টার বীজ যদি হয় তাহলে হাতের মধ্যে ভালোভাবে নিয়ে এভাবে মিশিয়ে নেবেন। প্রত্যেকটা খাঁজে যেন বীজামৃত পৌঁছায় এরকম পরিমাণে আপনারা বীজামৃত ছিটিয়ে নেবেন। তারপর এগুলোকে ভালোভাবে মিশাবেন। মিশানোর পর ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, যেমন এখন আপনি বীজামৃত দিয়ে শোধন করছেন, তো 1-2 ঘন্টার মতো আপনি একটা ছায়াযুক্ত স্থানে এটাকে ছড়াই দেন, বা যে জায়গাতে আপনি তৈরি করছেন ওই জায়গাতে ছড়াই দেন, যেন সরাসরি রৌদ্র না পড়ে ওই জায়গাতে। তাহলে আপনার কী হবে, বাতাসের মাধ্যমে এবং হালকা রোদ ছায়া এরকম জায়গা যদি থাকে তাহলে বাতাস এবং রৌদ্রের মাধ্যমে বীজগুলো কিন্তু শুকিয়ে যাবে। শুকানোর পর সরাসরি আপনি যে জমিতে বপন করতে চান বা ছিটিয়ে দিতে চান, আপনি সরাসরি এটাকে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকে বীজামৃতের বিষয়ে আপনারা শুনলেন। তো এরপরে আমরা আলোচনা করব জীবামৃত নিয়ে। এখন হচ্ছে জীবামৃত। জীবামৃত তৈরি করতে আপনার প্রথম লাগবে একটা লোহার ড্রাম নেবেন। তারপরে ওই ড্রামের মধ্যে পানি দিবেন। কতটুকু পানি দিবেন? 180 লিটার। 180 লিটার পানি। 2 এটা হচ্ছে 1 একরের জন্য। 1 একরের জন্য খেয়াল করবেন,
1 একর জমি যদি কারো থাকে, 1 একরের জন্য এই জীবামৃত তৈরির প্রস্তুত প্রণালী। আপনাদের যদি কম হয় তাহলে আপনারা ওই অনুসারে কমাবেন, অনুপাত অনুযায়ী। পানি দেওয়ার পর আপনি গোবর নেবেন। গোবর অবশ্যই দেশি গাই গরুর গোবর হতে হবে, 10 কেজি। গোমূত্র 10 লিটার। মাটি 1 মুঠ। ঠিক আছে, কি নিলাম আমরা? একটা লোহার ড্রামে বা প্লাস্টিকের ড্রামে 180 লিটার পানি নিলাম। এই পানিতে গোবর এবং গোমূত্র, মাটি এগুলা একসাথে মিশাবো। এরপরে আমাদের রয়ে গেছে ছোলা বুটের বেসন। বুটের বেসন 1 কেজি। বেশি দেওয়ার দরকার নেই, অনেকে বলে 1.5 থেকে 2 কেজি, 2 কেজির দরকার নেই, 1 কেজি দিলে যথেষ্ট। আমরা যতটুকু যাচাই করেছি বা পরীক্ষামূলকভাবে আমরা দেখেছি 1 কেজি দিলেই কাজ হয়। তারপর লাগাবো গুড়। গুড় অবশ্যই ভালো কোয়ালিটির গুড় নেবেন। যদি গুড় উপলব্ধি না থাকে তাহলে আপনারা মোলাসিস নিতে পারেন। 1 কেজি গুড় অথবা মোলাসিসকে বাংলায় কি বলে? চিটাগুড়। চিটাগুড় তো সবাই চিনেন, গরুর জন্য আপনারা নেওয়া অনেক সময়। তো সব মিলিয়ে এই মিশ্রণগুলা আপনি একসাথে মিশিয়ে পানির মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে, যেমন আমার হাতে তো এখন কিছু নাই, ধরেন এটা একটা লাকড়ি, মোটা বাঁশ বা লাকড়ি হলে আপনার ভালো হয়। ওই ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ক্লকওয়াইজ আপনারা ঘোরাবেন। খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ক্লকওয়াইজ আপনারা এটাকে ঘোরাবেন প্রতিদিন 2 বার। আমাদের এই জীবামৃত তৈরি হতে মিনিমাম 2 দিন, ম্যাক্সিমাম 4 দিন সময় লাগে। শীতের সময় 4 দিন সময় লাগে এবং গরমের সময় 2 দিনে প্রস্তুত হয়ে যায়। তো এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই গোবর দিলাম, গোমূত্র দিলাম, মাটি দিলাম, বেসন দিলাম, গুড় দিলাম, এগুলো দেওয়ার কারণ কি? এগুলো দেওয়ার কারণ হচ্ছে এই যে গোবর দিলাম, আমরা একটু বিস্তারিত আলোচনা করি। গোবরের মধ্যে আসলে কি আছে এটা জানার বিষয়। অনেকেই বুঝতে চান না যে শুধু গোবর দিয়ে কি আর চাষাবাদ করা যায়। 1 গ্রাম দেশি গরুর গোবরে 300 কোটি উপকারী অর্থাৎ বেনিফিশিয়াল আপনার অণুজীব থাকে। থাকে 1 গ্রাম দেশি গাই গরুর গোবরে 300 কোটি অণুজীব থাকে। তাহলে 1 গ্রামে যদি 1 গ্রাম সমান সমান 300 কোটি, তাহলে 10 কেজিতে কত? সমান সমান 30 লক্ষ কোটি। তবে এই 30 লক্ষ কোটি অণুজীব আমাদের 1 একর জমির জন্য পর্যাপ্ত না। মানে
আমরা কি করতে হবে, এই 30 লক্ষ কোটি অণুজীবকে সংখ্যায় বৃদ্ধি করতে হবে। এই জন্য আমরা কি দিছি, গুড় দিছি। গুড়, এই গুড়ের কাজটা কি? গুড়ের কাজটা হচ্ছে আপনার কোষ বিভাজন দ্রুত করার জন্য। এই পর্যন্ত সবার বোঝা হয়েছে? তো গুড় দেওয়ার কারণ হচ্ছে কোষ বিভাজন দ্রুত করার জন্য। অর্থাৎ আমরা একটা ফার্মেন্টেশন প্রসেস করব, গাজন পদ্ধতি, গাজন প্রক্রিয়া বলা হয় এটাকে। তো এর মাধ্যমে কি হবে, এই যে 30 লক্ষ কোটি অণুজীব আমরা পেলাম, এই 30 লক্ষ কোটি অণুজীব সংখ্যায় বৃদ্ধি হবে। এবং চমৎকার কথা হচ্ছে এখানে, এই প্রতি 20 মিনিটে এটা মাল্টিপ্লাই করবে, দ্বিগুণ হবে। ঠিক আছে? আর এখানে সবাই খেয়াল রাখবেন যাতে দেশি গাইগুলোর গোবর ছাড়া জার্সি হোলস্টাইনের গোবর দিলে কিন্তু কোনো কাজ হবে না। সুতরাং এই দিকটা সচেতন থাকতে হবে। জার্সি হোলস্টাইনের গোবর কোনো কাজের না। ঠিক আছে? মাত্র 1 গ্রামে 70 লক্ষ অণুজীব থাকে, তাও আবার বেশিরভাগ কি অপকারী। তারপর আমরা বেসন কেন দিলাম? বেসন দেওয়ার কারণ হচ্ছে এই যে 30 লক্ষ কোটি অণুজীব 10 কেজি গোবরের মধ্যে আমরা পেলাম, এটা যখন মাল্টিপ্লাই করা শুরু করে গুড় দেওয়ার ফলে, এই মাল্টিপ্লাই হতে হতে সংখ্যায় অনেক পরিমাণে বৃদ্ধি হবে। তো এই বৃদ্ধি হলে তাদের একটা শক্তির প্রয়োজন, যেহেতু তাদের জীবন আছে, তারা প্রাণী, এই জন্য তাদের শক্তির দরকার, শক্তি বা প্রোটিনের দরকার। প্রোটিনের চাহিদা বা শক্তির জন্য বেসন দেওয়া হয়েছে। এখন এ পর্যন্ত তো ক্লিয়ার। এখন আসেন মাটি দেওয়ার কারণে। মাটি কেন দিলাম বুঝতে হবে। আপনারা না বুঝে যে অনেক সময় অনেক কিছু বলেন, তো এটা আগে বুঝতে হবে মাটি কেন দিলাম। হ্যাঁ, এই মাটির মধ্যেও অনেক পুরাতন বলতে কি, অনেক আগের অণুজীবগুলো, পুরাতন প্রজাতির অসংখ্য অণুজীব থাকে। এই পুরাতন প্রজাতি বলতে কি বোঝায়, যেমন আমরা মাটি নিচে থেকে জঙ্গল থেকে, অর্থাৎ ওইখানে কখনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হয় নাই, কোনো জৈব সার ইউজ হয় নাই, কোনো পেস্টিসাইড ইউজ হয় নাই, কোনো কীটনাশক ইউজ হয় নাই, যার কারণে ওইখানে লক্ষ লক্ষ বছর আগের যে পুরাতন অণুজীবগুলো আছে ওইগুলা ওইখানে বিদ্যমান। তো আমরা যদি সেইখান থেকে মাটি নিয়ে আসি এক মুঠো, ওই মাটির মধ্যে এই অণুজীবগুলা অসংখ্য মাত্রায় থাকে, অসংখ্য পরিমাণে থাকে। তো আমরা কি করব, এই অণুজীবগুলোকেও আমরা এটাকে দিলাম, এখানে দিলাম জীবামৃতের মধ্যে, যাতে করে এগুলো সংখ্যায় বৃদ্ধি হয় এবং মাটির জন্য কাজ করে, জমিতে কাজ করে। তো এইগুলো মাটি দেওয়ার কারণ। এখন আরেকটা রয়ে গেছে গোমূত্র। গোমূত্র কেন? গোমূত্র দেওয়ার কারণ হচ্ছে গোমূত্রের মধ্যে অনেক খনিজ উপাদান এবং
জন্তু রোধক, জন্তুনাশক নয়, জন্তু রোধক উপাদান রয়েছে। এতে করে আমাদের গোমূত্রের মধ্যে যে অনেক খনিজ উপাদান এবং জন্তু রোধক উপাদান রয়েছে, ওই উপাদানগুলো আমরা জীবামৃতের মধ্যে দিছি। কারণ এই আমাদের এই গোবর বা পানির মধ্যে যদি কোনো অন্যান্য ক্ষতিকর জন্তু থাকে, অথবা জীবামৃত প্রস্তুতের পর আমরা যখন জমিতে এটা প্রয়োগ করব, জমিতে যদি কোনো ক্ষতিকর অণুজীব বা আপনার এই কি বলে এই জীবাণু থাকে, তাহলে তাদেরকে কি করবে, রোধ করবে, তাদেরকে রোধ করবে। এটা একটা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি কি বলে আপনার এই যাই হোক, এই অ্যান্টি ফাঙ্গালের রূপে কাজ করে এবং আপনার জন্তু রোধক হিসেবে কাজ করে। এই জন্য আমরা গোমূত্র ব্যবহার করছি। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। অনেকেই না বুঝে চিল্লাচিল্লি করেন। ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে যাবে আশা করি। আপনারা একজনকে মানে না বুঝেই আপনারা মন্তব্য করেন যে আসলে এই গোবর দিয়ে কিভাবে সম্ভব, 10 কেজি গোবর দিয়ে তিন বিঘা জমি, এটা কি সম্ভব? সম্ভব যদি আপনি সৃষ্টিকর্তার আইন অনুযায়ী করেন। ওই যে জঙ্গলে প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে, ওই নিয়মটা কে তৈরি করে দিছে? আপনার জমিতে ইউরিয়া দিতে হয়, কিন্তু জঙ্গলের জমিতে, জঙ্গলের গাছে কিন্তু ইউরিয়া প্রদান করতে হয় না, কেউ ইউরিয়া দেয় না বা কোনো কীটনাশক দেয় না। তাহলে ওই জঙ্গল কীভাবে দাঁড়িয়ে আছে? আপনার জমিতে অল্প দিন বৃষ্টি, কয়েকদিন বৃষ্টি না হলে বা পানি না দিলে আপনার জমিনের যে গাছ আছে বা এই সবজি আছে, ফসল আছে, শুকিয়ে যায়। কিন্তু জঙ্গলে তো এরকম হয় না। এর কারণ হচ্ছে আমরা নিজেরা চাই কি, সৃষ্টিকর্তা হওয়ার জন্য চাই। এটা আমাদের উচিত না। আমরা সৃষ্টিকর্তার আইনকে ফলো করব। সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিতে চাচ্ছে সেটা আমরা লক্ষ্য করব। আমাদেরকে এত সুন্দর একটা নিয়ম আমাদেরকে দিয়ে রাখছে প্রকৃতির মধ্যে, কিন্তু আমরা কি করতেছি, ওই পশ্চিমাদের কালচার আমাদের দেশে ঢুকাই তো লাভ হচ্ছে না। যে কৃষক মাত্র 5 কেজি ইউরিয়া দিয়ে চাষাবাদ শুরু করছেন প্রতি বিঘায়, ওই কৃষক আজকে ওই 5 কেজি ইউরিয়ার জায়গাতে 100 কেজি ইউরিয়া ব্যবহার করতেছে, তারপরও সে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে পদ্ধতি কেমিক্যাল ফার্মিং, এই পদ্ধতিটাই মূলত ভুল পদ্ধতি এবং মানুষকে মারার জন্য এটা করা হয়েছে, রোগাক্রান্ত করার জন্য এটা করা হয়েছে। একবারে পূর্ব নিয়োজিত, সুপরিকল্পিত। এই যে ইউরোপ এবং আমেরিকার কথা যদি আমি একটু বলি, ইউরোপ আমেরিকা সবসময় চায় কি, নিজে উপরে থাকতে, অন্যদেরকে নিচে রাখতে, দাবায় রাখতে, অথচ নিজের কাছে কিন্তু কিচ্ছু নেই। অন্য দেশের উপর সে একটা চাপ সৃষ্টি করে, বা একটা দেশের সাথে আরেকটা দেশের একটা এই প্যাচ লাগাইয়া ওই সুবিধা লুট করে। সে মানে ডিজিটাল চোর যাকে বলে। ঠিক আছে? তো আপনারা ইউরোপ আমেরিকার এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বের হওয়ার যেহেতু রাস্তা আমরা খুঁজে পেয়েছি, আমাদের শ্রদ্ধেয় গুরুজি ডক্টর সুভাষ পালেকর, তিনি ইতিমধ্যেই ভারতের পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ওনার এই আবিষ্কারের জন্য। তা আমরা ওনার জন্য দোয়া করব এবং আমরা এই পদ্ধতিটাকে যত দ্রুত সম্ভব দেশের প্রত্যেকটা কৃষকের মাঝে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। বিনিময়ে কৃষকের কাছ থেকে কেউ কোনো পয়সা আপনারা নেবেন না, কারণ আমাদের দেশে কৃষি যদি উন্নতি হয় তাহলে আমাদেরই লাভ। তো দেশের জন্য যারা এই বড় বড় বক্তৃতা দেন, ফেসবুকে স্ট্যাটাস দেন, দেশের জন্য জীবন দিবেন, জীবন দেওয়ার দরকার নেই। শুধুমাত্র দেশের কৃষিটাকে টিকিয়ে রাখেন, কৃষকদেরকে বাঁচিয়ে রাখেন, বাস। একটা দেশের সমস্ত কৃষক যখন সুখে থাকবে, ওই দেশে অটোমেটিক শান্তি চলে আসবে, ওই দেশে অটোমেটিক সমৃদ্ধি চলে আসবে, ওই দেশের অর্থনৈতিক পরিস্থিতির আপনার উন্নতি ঘটবে। তো এই ছিল আজকের বীজামৃত এবং জীবামৃত নিয়ে কথা। এর বাইরে অনেক কিছু বলে ফেলছি। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং
অবশ্যই যদি ফেসবুকে এবং ইউটিউবে যারা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে হলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নিত্য নতুন আলোচনা নিয়ে আমি হাজির হব। অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তারপরও আপনাদের জন্য হয়তো কিছুটা সময় আমি দিতে পারি। তো দোয়া করবেন যাতে আমাদের এই আন্দোলন এসপিকে মুভমেন্ট যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং আমরা একটা উদ্দেশ্য হাসিল করতে পারি আমাদের দেশে বা যার যার এলাকায়, যাতে আমরা কেমিক্যাল মুক্ত কেমিক্যাল মুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি। এজন্য সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা এই ফার্টিলাইজার থেকে বেরিয়ে আসেন। ফার্টিলাইজার কখনো মানে উন্নতির কারণ হবে না। আপনি রাসায়নিক সার দিতেছেন, আপনার উৎপাদন হচ্ছে, কিন্তু কি উৎপাদন হচ্ছে, ওই ওই ফসলের মধ্যে কি আছে, ওই উপাদানগুলোকে আপনি একটু পরীক্ষা করে দেখবেন। আমরা যে এই বাজার থেকে কিনে সবজি খাই, কেউ কি টেস্ট করি কখনো? ল্যাব টেস্ট করি না। কিন্তু সবাই জানেন যে এটার মধ্যে কেমিক্যালের অবশিষ্ট পাওয়া গেছে বা থাকে, পেস্টিসাইডের অবশিষ্ট থাকে। তো ওই পেস্টিসাইড আপনি সরাসরি খেলে কিন্তু ওইখানেই মারা যাবেন। কিন্তু এটা কীভাবে খাচ্ছেন? স্লো পয়জন হিসেবে সে আপনার শরীরে ঢোকার পর আপনার ইমিউন সিস্টেমটাকে আস্তে আস্তে নষ্ট করতেছে। তারপরে আপনার ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, ক্যান্সারের মতো রোগ আপনার শরীরে বাসা বাঁধতেছে। বর্তমানে অনেকেরই ক্যান্সার আছে, এবং পরীক্ষামূলকভাবে যদি সবাই চেক করান বা টেস্ট করান ক্যান্সারের, দেখবেন সবার মধ্যেই মোটামুটি বেশিরভাগ ক্যান্সারের রোগী বেরোবে। কারণ যে পরিমাণে আমরা রাসায়নিক পণ্য আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করতেছি, তো বাঁচার কোনো উপায় দেখতেছি না। এর থেকে বাঁচার একটাই উপায়, এটা হচ্ছে সৃষ্টিকর্তার আইন অনুযায়ী যদি আপনি চাষাবাদ করেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি আপনি চাষাবাদ করেন, অবশ্যই আমরা এই বিপজ্জনক ভয়ঙ্কর একটা পদ্ধতি থেকে বা ভয়ঙ্কর একটা পরিণতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনার উপকারে আসলে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। তো আজকের জন্য এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।